কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারে সাইন করলো রোদ। এতদিন মন শক্ত করে নিজের ডিভোর্স পেপার নিজে রেডি করেছে। রোদ একজন ডিভোর্স স্পেশালিস্ট উকিল। পুরো নাম হৃদিতা জাহান রোদ। তার স্বামী মাহিন আহমেদ। বিচ্ছেদের মূল কারণ হলো মাহিনের প্রাক্তন ফিরে আসা। বিয়ের 8 মাসের মাথায় বিচ্ছেদ মেনে নেওয়া খুব একটা সহজ না। চোখ জ্বলছে, ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। না, এখন কান্না করার সময় নয়। ভেঙে পড়লে চলবে না। সমস্ত ফর্মালিটিস পূরণ করে ব্যাগটা নিয়ে নিজের চেম্বার থেকে বেরিয়ে পড়ল রোদ। কারোর দিকে তাকালো না। গন্তব্য অজানা। ভাবির সাথে তুমি এটা ঠিক করনি ভাইয়া। ভুলে যেও না, বিপদের সময় সে তোমার পাশে ছিল। যেই প্রাক্তনের জন্য তুমি মরতে বসেছিলে আর ভাবেই তোমাকে বাঁচালো, আজ সেই প্রাক্তনের জন্যই তুমি ভাবির সাথে এত বড় একটা অবিবেচকের মতো কাজ করলে। ভাবতেও অবাক লাগে আমার ভাই এত নীচ, এত জঘন্য। বলতেই সামাইরার গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন রেহানা আহমেদ। অবাক চোখে মায়ের দিকে তাকালো সাইমা। ফের যদি ওই মেয়ের হয়ে সাফাই গাইবি তাহলে তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব। বেশ করেছে মাহিন ওই মেয়েটাকে তালাক দিয়ে। আমার কাছে আমার ছেলের খুশি আগে। মাহিন যদি নাবিলাকে নিয়ে সুখী হয় আমি ওকেই সাই দেব। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে তোমার একটুও বিবেকে বাঁধল না মা? তুমি এতটাই স্বার্থপর? ছি মা, ছি। বলেই সাইমা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দিল। মেয়ের চলে যাওয়ার দিকে চেয়ে রেহানা আহমেদ বললেন, এই হয়েছে আরেক জ্বালা। ভাবির নেওটা, ঘরের শত্রু বিভীষণ। মাহিন, তুই নাবিলাকে খবর দে। আমি চাই আগামী শুক্রবারই তোদের বিয়ে হোক। আচ্ছা ঠিক আছে মা। মাহিন, রাফিন আর সাইমা 3 ভাই বোন। মাহিন বাবার ব্যবসা দেখাশোনা করছে। রাফিন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে হোস্টেলে থেকে। আর সাইমা HSC দেবে এইবার। রেহানা আহমেদের স্বামী ফায়জাল আহমেদ 8 বছর আগে মারা গেছেন। মাহিন সামলাচ্ছে পুরো পরিবার। দুপুরের কড়া রোদের মধ্যে রিক্সা পাওয়া অতি দুষ্কর। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো যানবাহনের দেখা পেল না রোদ। মাঝে মাঝে 2-1টা রিক্সার দেখা মিললেও সবগুলো যাত্রী দিয়ে পরিপূর্ণ। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে রোদের। একে তো প্রচুর গরম, তার ওপর মাহিনের প্রতারণা, সব মিলিয়ে অসহায় অবস্থা। ভীষণ কান্না পাচ্ছে তার। না, এইভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ভাবলো হেঁটে যাবে, যতদূর যাওয়া যায়। সেই ভাবা সেই কাজ। মিনিট 2 হাঁটার পর ক্লান্তিতে মাথা ঘুরে উঠল। কাল রাত থেকে পেটে কিছু পড়েনি। জল তেষ্টাও অনেক পেয়েছে। কিন্তু আশেপাশে কোথাও জলের হদিশ পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। জনমানবহীন শুনশান রাস্তা। বসার মতো একটু ছায়াও নেই। আর নিতে পারল না রোদ। চেতনা হারানোর পূর্বে নিভু নিভু চোখে দেখল কেউ একজন আগলে নিয়েছে তাকে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মানুষটির গায়ে। এই যে মিস, শুনছেন মিস? পিটপিট করে চোখ খুলল রোদ। চারিদিকে সাদা সাজ দেখে বোঝা গেল এটা হসপিটাল। কিন্তু সে এখানে কি করে এলো? হ্যালো মিস, এদিক ওদিক কি দেখছেন? এই যে আমি। পাশ ফিরে তাকালো রোদ। বেডের পাশে একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছেন। ছাই রঙের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে লোকটিকে। উঠে বসার চেষ্টা করল রোদ, কিন্তু পারল না। হাতে স্যালাইন চলছে। লোকটি ইশারা করতে একজন নার্স এসে সাহায্য করলো উঠতে। তারপর 1 বাটি স্যুপ নিয়ে আসলো। হাই, আমি ডক্টর আশিস চৌধুরী। আপনাকে আমি এনেছি এই হসপিটালে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডক্টর শিশির। আপনি না থাকলে আজ হয়তো অনেক বড় বিপদে পড়তাম। থ্যাঙ্কস অ্যালট। আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
থ্যাঙ্কস পরে দিন মিস, আগে আপাতত স্যুপটা খান। না খাওয়ার জন্য আপনার শরীর প্রচুর উইক। স্যুপটা খেয়ে কিছু মেডিসিন নিতে হবে। তারপর নার্সটিকে বলল খাইয়ে দিতে। নার্সটিও তাই করল। রোদ কিছু না বলে খেয়ে নিল। এমনিতেও তার প্রচুর খিদে পেয়েছিল। আপনার পরিচয়টা কি মিস? বললেন না তো? ও হ্যাঁ, আমি হৃদিতা জাহান রোদ। রোদ, আনমনে বলে উঠল শিশির। ঠিক আছে মিস রোদ, মেডিসিনগুলো খেয়ে রেস্ট নিন। বিকেলে বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ। মাহিনের সাথে রোদের সম্পর্কটা কলেজ লাইফ থেকে। এত ক্লোজ না হলেও ভালো বন্ধু ছিল তারা। একই ক্লাসে পড়তো দুজন। মাহিনের গার্লফ্রেন্ড নাবিলা তাদের 2 ইয়ার জুনিয়র ছিল। মাহিন নাবিলার সম্পর্কের কথা ভার্সিটিতে অনেকেই জানত। মাহিনও পাগলের মতো ভালোবাসত নাবিলাকে। কিন্তু প্রায় সময় নাবিলাকে একটা ছেলের সাথে দেখা যেত। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলতো কাজিন। এটা নিয়ে মাহিন নাবিলার মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে সেটা ঝগড়ায় পরিণত হয়। মাহিন রেগে গিয়ে নাবিলাকে একটা থাপ্পড় দিয়েছিল। তারপর নাবিলা চলে যায়, সাথে এটা বলে যায় আজ থেকে সম্পর্ক শেষ তাদের মধ্যে। মাহিনকে সব দিক থেকে ব্লক করে দেয় নাবিলা। বাসাটাও বদল করে ফেলে। মাহিন রোদ অনেক চেষ্টা করেও নাবিলাকে খুঁজে পায়নি। নাবিলার শোকে মাহিনের অবস্থা প্রায় পাগল। সে সময় রোদ ছিল মাহিনের সাপোর্টার। বেশ কয়েকবার মাহিন সুইসাইড করার চেষ্টাও করেছিল। প্রতিবারই রোদ বাঁচিয়ে দিয়েছে। মাহিনের বাসায় রোদের যাতায়াত ছিল। মাহিনকে সুস্থ করার জন্য এটা সেটা রান্না করে খাওয়াতো। রোদের প্রচেষ্টায় ধীরে ধীরে মাহিন স্বাভাবিক হতে লাগলো। রোদের প্রতি মাহিনের মা রেহানা আহমেদ অনেক সন্তুষ্ট হন। কেটে গেছে 1 মাস। রোদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। মাহিনও নিজের ব্যবসায় মনোযোগ দিয়েছে। আজ রোদের রেজাল্ট, সে ভালো পজিশনে উত্তীর্ণ হয়েছে। সেই খুশিতে মাহিনের বাড়িতে এসেছে সবাইকে মিষ্টি খাওয়াতে। রেহানা আহমেদ রোদকে আশীর্বাদ করলেন। কিছু সময় কাটানোর পর রেহানা আহমেদ বললেন, রোদমা, তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে? বলুন আন্টি, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেব। রেহানা আহমেদ রোদের হাতটা নিজের মাথায় রেখে বললেন, তাহলে আমার মাথায় হাত রেখে কথা দাও মাহিনকে তুমি বিয়ে করবে। এসব কি বলছেন আন্টি? মাহিন আর আমি ভালো বন্ধু। এটা কি সম্ভব? তাছাড়া মাহিন তো নাবিলাকে ভালোবাসে। তুমি চাইলেই সম্ভব মা। তোমার জন্য আমার ছেলেটা আগের মতো হয়েছে। তুমি ওকে ভালো রাখতে পারবে, নাবিলাকে ভুলিয়ে দিতে পারবে। কি মা, পারবে না? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। এখন কি ওয়াদা ভঙ্গ করবে? দেখুন আন্টি, মাহিন রাজি হবে না, আর আমার পরিবার বিষয়টা মানবে না। মাহিনকে আমি রাজি করাবো মা, আর তোমার পরিবারের সাথেও আমি কথা বলবো। আমার ছেলেটার জন্য তোমাকে ভিক্ষা চাই মা। তুমি অমত করো না। আমাকে দেওয়া কথা কি তুমি রাখবে না? ঠিক আছে আন্টি, আপনি মাহিনকে রাজি করান। রেহানা আহমেদ রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাহিনের সাথে কথা বলেই তোমার বাড়িতে যাব। আচ্ছা আন্টি, আজ আসি। আসসালামু আলাইকুম। রোদের বাবা রায়হান তালুকদার যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি, নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। রোদ বাবা মার একমাত্র মেয়ে। বড় 2 ভাই সায়ন তালুকদার আর রায়ান তালুকদার। সায়ন তালুকদার বিবাহিত। তার স্ত্রী সাবিহা তালুকদার 7 মাসের গর্ভবতী, আর রায়ান তালুকদার এখনও বিয়ে করেনি। 2 ভাই বাবার বিজনেস দেখাশোনা করছেন। রোদের মা মাহিলা তালুকদার। মাহিনকে অনেক বোঝানোর পর রাজি করান রেহানা আহমেদ। কালই যাবেন রোদের বাড়ি। তার মতে শুভ কাজে দেরি কিসের। রোদের বাসায় ড্রয়িং রুমে বসে আছেন রেহানা আহমেদ ও তার ভাই রাজীব সাহেব। টেবিল ভর্তির নাস্তা দিয়ে গেছেন মাহিলা তালুকদার আর একজন মেড।
পাশে সিঙ্গেল সোফায় গম্ভীর মুখ করে বসে আছেন রোদের বাবা। অতঃপর তিনি বললেন, দেখুন মিসেস আহমেদ, আমার একমাত্র মেয়েকে আমি আপনাদের পরিবারে বিয়ে দিতে চাই না। রোদের জন্য আরও অনেক বেটার ফ্যামিলি থেকে প্রপোজাল এসেছে, আমি বরাবরই নাকচ করে দিয়েছি। তাছাড়া রোদের বিয়ে আমি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে ঠিক করেছি। ছেলে মেডিকেল স্টাডি কমপ্লিট করে দেশে আসলেই বিয়ে। আপনাদের পরিবারে আমার মেয়েকে দিতে পারলাম না, দুঃখিত, বলে তিনি চলে গেলেন। বাসায় এসে রেহানা আহমেদ ভাবতে থাকেন কিভাবে রোদকে বউ করে এই বাড়িতে আনবেন। এই মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। ফোন করে রোদকে বাসায় আসতে বললেন। মনে মনে সাজিয়ে নিলেন কিভাবে রোদকে রাজি করবেন। রোদ আসতেই লেগে পড়লেন রোদকে রাজি করাতে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে রোদ, মাহিনকে তুমি বিয়ে করবে। তোমার বাবা চাইছেন না তুমি এই বিয়ে করো। বাবার কথা অন্যথা আমি করতে পারবো না আন্টি। তবে কি তুমি তোমার দেওয়ার কথা রাখবে না? একজন মাকে দেওয়ার কথা রাখবে না? আমার ছেলেটা শেষ হয়ে যাক, সেটা কি তুমি চাও? দোহাই লাগে রোদ মা, আমার ছেলেটাকে একটা সুন্দর জীবন দাও। তোমার কাছে হাত জোড় করছি মা। রোদ পড়েছে মহাবিপদে। বাবার কথার বিরুদ্ধে কিভাবে যাবে? আর রেহানা আহমেদকে দেওয়া ওয়াদা সে কিভাবে রাখবে? কি করবে রোদ? রেহানা আহমেদ রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রোদ মা, তুমি বরং তোমার বাবাকে না জানিয়ে বিয়েটা করে নাও। একবার বিয়ে হয়ে গেলে তিনি মেনে নেবেন মা। যতই হোক একমাত্র মেয়ে তুমি। তুমি বিয়েটা করে নিলে কয়েকদিন একটু রাগ করবেন, কিন্তু পরে তুমি সুখী আছো দেখে তিনি তোমাদের মেনে নেবেন। বাবা মা সন্তানদের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সন্তানের সুখ যে বাবা মার কাছে আসল সুখ। রোদও ভেবে দেখল তার বাবা কখনোই তার সাথে রাগ করেনি। রোদের ইচ্ছাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন। আমাকে ভালো থাকতে দেখে নিশ্চয়ই তিনি মাফ করে দেবেন। বাবা তো আমার সাথে রাগ করে থাকতেই পারবেন না। বেশ কিছুক্ষণ ভেবে সে রেহানা আহমেদের প্রস্তাবে মত দিল। রেহানা আহমেদ খুশি মনে চলে গেলেন বিয়ের ব্যবস্থা করতে। রায়হান তালুকদারের সামনে মাথা নিচু করে আছে রোদ আর মাহিন। রায়হান সাহেব মেনে নেননি বিয়েটা। রোদকে তিনি বেরিয়ে যেতে বলেছেন। এই বাড়িতে আসলে বা কারোর সাথে যোগাযোগ করলে রায়হান সাহেবের মরা মুখ দেখতে হবে বলে জানিয়ে দিয়েছেন সকলকে। সাবিয়া তালুকদারও কাউকে রাজি করাতে পারেনি। মেয়ের পক্ষ হয়ে স্বামী সন্তান কাউকে বোঝাতে পারেননি। তবে রোদকে আশীর্বাদ করেছেন। ভাইরাও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। মাহিনা সহ্য করতে না পেরে রোদকে নিয়ে বেরিয়ে আসলো। মুখ কালো করে বসে আছেন রেহানা আহমেদ। তিনি ভেবেছিলেন রোদের বাবার এত সম্পত্তি, তার অর্ধেক তো রোদেরই, আর রোদের মানে তার মাহিনের। কিন্তু তার সব আশায় এক বালতি পানি ঢেলে রোদকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন রায়হান তালুকদার। হতাশা আর রাগের জন্য রোদকে তিনি সহ্য করতে পারছেন না। ক্রমাগত তিনি রোদের সাথে খারাপ আচরণ করেছেন। এতক্ষণ অতীতের পাতায় ডুবে ছিল রোদ। কারোর কথায় ধ্যান ভাঙে। মিস রোদ, আপনার শরীর আপাতত সুস্থ, আপনি এখন বাসায় যেতে পারেন। আর এই মেডিসিনগুলো সময় মতো নেবেন। হসপিটালের বিল, মেডিসিন সহ মোট বিল কত হয়েছে ডক্টর শিশির? বেড থেকে উঠতে উঠতেই বলল রোদ। অবাক হলো শিশির। তারপর বলল, আপনার সেসব জেনে কাজ নেই। এই হসপিটালটা আমার বাবার, আর আমি এই হসপিটালের ডাক্তার। আমি আপনাকে এখানে অ্যাডমিট করেছি, সো কোনো ধরনের খরচ হয়নি এখানে। সেই সময় কেবিনে একজন নার্স ঢুকলো রোদের ব্যাগ নিয়ে। রোদ নার্সটিকে উদ্দেশ্য করে বলল, আমাকে যা যা ট্রিটমেন্ট দিয়েছেন, একজন অন্য পেশেন্টকে সেম ট্রিটমেন্ট দিতে ঠিক কত খরচ হতে পারে? নার্সটি বলল, 3 থেকে 4,000 হতে পারে ম্যাম। ব্যাগটা নিয়ে শিশিরের সামনে গিয়ে বলল, মিস্টার শিশির, আপনি আমাকে যতটা হেল্প করার আর কেয়ার মিস্টার শিশির, আপনি আমাকে যতটা হেল্প আর কেয়ার করেছেন তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ, বাট আমি এক্সট্রিমলি সরি
টাকা সংক্রান্ত কোনো হেল্প আমি নিতে পারবো না। রিসেপশনে বিল পে করে যাচ্ছি, আর এগেন থ্যাঙ্কস। শিশিরকে কিছু বলতে না দিয়ে সোজা বেরিয়ে গেল রোদ। হসপিটালের বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে রোদ। শিশির পাশে এসে বলল, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আমার সাথে আসুন। ধন্যবাদ মিস্টার শিশির, আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, বলে একটা সিএনজিতে উঠে চলে গেল। রোদের যাওয়ার দিকে তাকিয়ে শিশির বলল, কি অদ্ভুত মেয়ে রে বাবা, হোয়াট আ পার্সোনালিটি, আই লাইক ইট, নো আই লাভ ইট। কিন্তু মেয়েটার অ্যাড্রেস তো জানা হলো না, শিট। আপনার সাথে আবার দেখা হবে মিস হৃদিতা, হবেই। ইচ্ছা করছে ওই দুমুখো সাপটাকে কেটে লবণ ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ওকে খাইয়ে দিই, শালা কালা বাঁদর। যেই প্রাক্তনের জন্য স্ত্রীকে ছেড়ে দিল, অথচ সেই প্রাক্তনের জন্য একদিন মরতে বসেছিল। নাবিলা তো অন্য একজনের সাথে চলে গিয়েছিল, তাহলে ফিরল কেন, কোন মুখে? আর মাহিনও অ্যাকসেপ্ট করে নিল কেমনে ভাই? এক নাগাড়ে কথাগুলো বলে থামল রিমি। তুই কি করে সবটা মেনে চুপ করে আছিস রোদ? তোর উচিত ছিল প্রতিবাদ করা। বউ রেখে প্রাক্তন নিয়ে মাতামাতি একদম ঠিক কাজ না। একজন আইনজীবী হয়ে তুই এই কাজটা প্রশ্রয় দিলি? তোর থেকে এটা আশা করিনি রোদ। জানিস নিমি, ছেলেরা তাদের প্রথম ভালোবাসাকেই বেছে নেবে, দ্বিতীয় জন তো শুধু অভিনয় মাত্র, প্রথম জনকে ভুলে থাকার জন্য। আর নাবিলা তো মাহিনের প্রথম এবং শেষ ভালোবাসা না। সে নাবিলাকে ভুলতে পেরেছিল, আর না আমাকে ভালোবেসেছিল। আমি হয়তো জোর করে মাহিনের সাথে সংসার করতে পারতাম, কিন্তু কখনো তার মন পেতাম না। ভালোবাসা ছাড়া সংসার টেকে না রে। তার মনে যে অন্য কেউ, আজ না হয় কাল আমাকে সরে আসতেই হতো। আমি জানি মাহিন আমার সাথে অন্যায় করেছে, আমি চাইলে ওকে শাস্তি দিতে পারতাম, কিন্তু দিইনি। কেন জানিস? রিভেঞ্জ অফ নেচার বলে একটা জিনিস আছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। চোখের কার্নিশে জল চিকচিক করছে, কান্না আটকানোর চেষ্টা করল রোদ। রিমি বুঝতে পেরে দু হাতে আগলে নিল রোদকে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। রোদ আবারও বলতে শুরু করলো, এখন আমি একজন ডিভোর্সি মেয়ে। এই সমাজে আমাদের কোনো দাম নেই। কোণঠাসা করে দেবে সমাজের মানুষজন। পাশে থাকার নাম করে ভদ্রের মুখোশ পরা লোকজন নোংরা দৃষ্টিতে তাকাবে। পদে পদে মনে করিয়ে দেবে আমরা ডিভোর্সি, আমরা অবহেলিত, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো না, যতই আমি আত্মনির্ভরশীল হই না কেন। কটু কথা বলতে ছাড়বে না, ভেঙে গুঁড়িয়ে দেবে আত্মবিশ্বাস। ছেলেদের দোষ থাকা সত্ত্বেও সবাই মেয়েদের দিকেই আঙুল তুলবে। কেন সবসময় মেয়েদেরকেই দোষারোপ করা হয়? কেন কেউ ছেলেদের বিচার করে না? কেন ওদের কেউ দোষারোপ করে না? শক্ত করে জড়িয়ে ধরল রিমি। হাউমাউ করে কেঁদে দিল রোদ। সারাদিনে জমিয়ে রাখা কান্না ভরসা স্থান পেতেই বাঁধ ভেঙে চলে এসেছে। থামল না রিমি। একটু কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। কান্না করতে করতে আবারও বলল রোদ, যে মানুষটাকে ভালো রাখতে গিয়ে নিজের পরিবার ছাড়লাম, রাজকন্যা থেকে চাকরানি হলাম, আর সেই মানুষটাই স্বার্থপরের মতো আমাকে ছেড়ে দিল রিমি। কী করে পারলো বল? আমার মাঝে কিসের ত্রুটি ছিল? আমি তো নিজেকে উজাড় করে দিয়ে চেষ্টা করেছিলাম, তবুও তার মন পাইনি। বোনের মতো বান্ধবীর এই অবস্থা সহ্য করতে পারল না রিমি। গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ভেঙে পড়লে চলবে না, রোদকে সামলাতে হবে। দুদিন হলো নতুন বাসায় শিফট হয়েছে রোদ। এই বাসাটা পেতে খুব একটা কষ্ট করতে হয়নি তার। রিমির মা জয়নব ইসলামের বোনের বাড়িতেই ভাড়ায় রোদকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। জয়নব ইসলামের ইচ্ছা ছিল রোদ তাদের সাথেই থাকুক। রিমির মতোই স্নেহ করেন রোদকে। ছোট থেকেই রিমি আর রোদ বেস্ট ফ্রেন্ড প্লাস বোন। একা একটি মেয়েকে, তার উপর ডিভোর্সি পরিবার ছাড়া কেউ সহজে ভাড়া দেয় না। দুতলা ফ্ল্যাট বিশিষ্ট এই বাড়িটা। মালিক বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকেন।
বাড়িটা খালি থাকবে বলে জাকির চৌধুরী ভাড়া দিয়েছেন। নিচের তলায় 2টা পরিবার থাকে আর উপরের ফ্ল্যাটে একটা পরিবার। জাকির চৌধুরীর যে ফ্ল্যাটটায় থাকতেন সেই ফ্ল্যাটটাতেই রোদ উঠেছে। আর জাকির চৌধুরী দেশে আসলে ভাইয়ের বাড়িতে থাকেন। ফ্ল্যাটে যেহেতু জাকির চৌধুরী থাকতেন তাই আর রোদের কিছু কেনা লাগেনি। গত 2 দিন পাশের বাড়ি অর্থাৎ জাকির চৌধুরীর বড় ভাই জাহিদ চৌধুরীর স্ত্রী খাবার দিয়ে গেছেন। পাশাপাশি 2টা বাড়ি দেখতে একরকম না হলেও অনেকটা মিলে যায়। সকাল সকাল রেডি হয় রোদ। নতুন একটা কেস পেয়েছে। গেটের সামনে যেতে আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে। ছাড়ুন। রোদের কথায় ধ্যান ভাঙল শিশিরের। আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি মিস্টার শিশির। থ্যাঙ্কস আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। আসি বলেই রোদ তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। রোদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশির। হঠাৎ মনে পড়ল রোদ আমাদের বাসার সামনে এভাবে কি এলো? হতে পারে ভাড়াটিয়াদের কারোর কাছে এসেছিল। বেশি মাথা ঘামালো না, বাসার মধ্যে চলে গেল। তোমাকে কতবার বললাম আমাদের বাড়িতে যেতে, তুমি তো যাও না। তুমি গেলে আমার ভালো লাগতো। রোদের ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে বললেন শাহনাজ চৌধুরী। দুঃখিত খালা, আমি সময় বের করতে পারিনি। একটু আগেই চেম্বার থেকে ফিরে রান্নাটা বসিয়েছিলাম মাত্র। আপনি বসুন খালা। তোমাকে বললাম কয়েকটা দিন আমি খাবার দিই, তুমি তো রাজি হও না। খালা বলে ডাকো, আর খালার বাসায় কয়েকদিন খেতে পারবে না? আমার মেয়েটা দেশে থাকলেও তো তাকে খাওয়াতাম বলে শাহনাজ চৌধুরী মন খারাপ করে নিল। আরে খালা, আপনি শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আমার রান্না করতে ভালোই লাগে, তাই আর আপনাকে বলিনি। বাসায় একা ভালো লাগে না মা। তোমার খালু তো সারাদিনই হসপিটালে ব্যস্ত থাকেন। মেয়েটা ও স্বামী সন্তান নিয়ে বিদেশে থাকে। আর আমার গুণধর ছেলে, ও হয়েছে বাপের মতো। সারাদিন খালি হাসপাতাল আর রোগী নিয়ে ব্যস্ত। বাড়িতে যে একটা মা আছে সেদিকে বাপ ছেড়ে নজর নেই। রাত ছাড়া তাদের দেখা পাওয়া যায় না। মাঝে মধ্যেই দুপুরে আসেন খেতে। একা একা রুমকি মানে কাজের মেয়েটাকে নিয়ে গল্প করতে করতে কত ভালো লাগে বলো। ছেলেটাকে বললাম বিয়ে কর, কিন্তু না, তিনি আমার কথা কানেই তুলবেন না। তুমি আমাকে খালা বলে ডাকো, কেমন জানি নিজের লাগে, তাই তোমার কাছে ছুটে আসি। এক নিঃশ্বাসে সব কথাগুলো বলে থামলেন শাহনাজ চৌধুরী। ফিক করে হেসে দিল রোদ। রোদকে হাসতে দেখে নিজেও হেসে দিলেন শাহনাজ চৌধুরী। রাত 11টা। তখন শাহনাজ চৌধুরীর সাথে গল্প করার পর থেকে মায়ের কথা খুব মনে পড়ছিল রোদের। মায়ের কণ্ঠটা শুনতে খুব ইচ্ছা হচ্ছিল। কিছু সময় ভেবে কল করলো মায়ের নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। আবার কল দিল, এবার রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? বাবার কণ্ঠ পেয়ে চুপ করে রইল রোদ। তিনি আবার বললেন, হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? এবারও নিশ্চুপ রইল রোদ। রায়হান তালুকদার রেগে কল কেটে দেবেন সেই মুহূর্তে রোদ বলে উঠল, বাবা। রোদের কণ্ঠ চিনতে পেয়ে খট করে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রেখে দিলেন। রোদ মন খারাপ করে ব্যালকনিতে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখে জল ফেলল। বিয়ের পর মাহিনের সাথে সম্পর্কটা স্বাভাবিকভাবেই চলছিল। মাহিন নিজেই বলেছিল সে নাবিলাকে ভুলতে চায়, রোদকে নিয়ে বাকিটা জীবন ভালো থাকতে চায়। রোদও মনে প্রাণে চেষ্টা করেছিল মাহিনকে ভালো রাখার। বিয়ের পর কয়েক মাস সুখেই ছিল রোদ, কিন্তু রেহান আহমেদ রোদকে সহ্য করতে পারতেন না। সারাদিন এটা ওটা নিয়ে কথা শোনাতেন। সব কাজ রোদই করত। সামান্য ভুল হলে রোদকে কটু কথা বলতে ছাড়তেন না। রোদও সহ্য করে নিত শুধু মাহিনের জন্য। মাঝরাতে ঘুম ভাঙল রোদের। বিছানায় হাত রে বুঝল মাহিন বেডে নেই। ওয়াশরুম চেক করলো, না সেখানেও নেই। হঠাৎ বারান্দা থেকে
কারোর ফিসফিস আওয়াজ শোনায় সেই দিকে এগিয়ে গেল। মাহিন কারোর সাথে ফোনে কথা বলছে। সত্যি তুমি ফিরে আসবে আমার কাছে? আমার বিশ্বাস হচ্ছে না। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবেই। আমার বিশ্বাস ছিল আমাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না। আমি তোমাকে এখনও সেই আগের মতোই ভালোবাসি। তুমি প্লিজ ফিরে এসো। আমি রোদকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। রোদকে তো আমি কখনো মন থেকে ভালোবাসিনি। শুধু মায়ের কথায় রাজি হয়েছি বিয়েটা করতে। আর ওর বাবার সম্পত্তির জন্যই মা ওকে বউ করেছে। এখন যখন সেরকম কিছু পাইনি, তাই এমনিতেও রোদকে ছেড়ে দিতাম। ওকে কাল দুপুরে দেখা হচ্ছে। ওপাশ থেকে কি বলল শুনতে পেল না রোদ। আর কিছু শোনার ইচ্ছাও হলো না। চুপচাপ এসে শুয়ে পড়ল। নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। বাবা মার কথা বড্ড মনে পড়ছিল। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল রোদ। মাহিন বারান্দাতেই নাবিলার সাথে আলাপে মগ্ন। নাস্তা সেরে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হলো মাহিন। রোদ মাহিনের লাঞ্চ বক্স রুমে নিয়ে আসতেই মাহিন বলল, আজকে খাবার দিতে হবে না, একটা মিটিং আছে, বাইরে খেয়ে নেব। রোদ মাহিনের টাই বেঁধে দিতে দিতে বলল, রিমি যেতে বলেছে তোমাকে নিয়ে। তুমি চলে যাও, আমার সময় হবে না। ইদানিং অনেক কাজের চাপ, আমি ব্যস্ত থাকব। ততটাও ব্যস্ত তুমি না। এই ব্যস্ততা তো অজুহাত মাত্র। তোমার মনে অন্য কেউ। ঠিক বললাম তো? কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না? এই মন কেমনে জন্মদিন, চুপ করে থাকা কঠিন। তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই। দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। ফোনে কথা বলতে বলতে ব্যালকনিতে এসেছিল শিশির। কারণ মিষ্টি কণ্ঠে গান শুনে থমকে গেল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে গানের সুর আসছে। হঠাৎ দৃষ্টি গেল পাশের বাড়ির লাগোয়া ব্যালকনির দিকে। ছোট বাবাদের ব্যালকনি এটা। দূরত্বটা হয়তো 5-6 ফুটের হবে। ব্যালকনির লাইট অফ আছে। আবছা আলোয় বোঝা যাচ্ছে কেউ ওখানে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কে সে? ছোট বাবাদের বাসায় তো নতুন ভাড়াটে এসেছে শুনেছিলাম। ও, ছায়া মানবটি গান গাইল। শিশিরের ভাবনার মাঝে আবার গান ভেসে আসলো। জলে ভেজা, চোখে বোঝা, ঘুম খোঁজা ভোর, নিশানা তীর, স্মৃতির ভিড়, এলোমেলো ঘরদোর। মেঘ আসে এলো কিসে, ছুঁয়ে দিল সব চুপ। সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তাহার ডাক নাম। পাতা ভরা সব দুটুকরো রাগ, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, শুধু আমারই। আপন মনে গান শেষ করে চোখে জল ফেলল রোদ। মাহিনের কথা ভাবতে ভাবতে আনমনেই গানটা গেয়ে বসল। চোখ মুছে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মা, ছোট বাবাদের ফ্ল্যাটে কে উঠেছে? ব্রেকফাস্ট করতে করতে জিজ্ঞেস করলো শিশির। একটা মেয়ে উঠেছে। কেন, কিছু হয়েছে? জানিস, মেয়েটা অনেক ভালো। আমার বেশ ভালো লাগে মেয়েটাকে দেখলে। আমাকে খালা খালা করে, মায়া লাগে খুব। যেখানে এই যুগের মেয়েরা আন্টি বললে আন্টি আন্টি করে, কিন্তু এই মেয়েটা খালা বলে ডাকে। অন্য মেয়েদের থেকে অনেক আলাদা। আমি তো সময় পেলেই গল্প করতে চলে যাই। মেয়েটা না অনেক কষ্টে, বাবা মার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল, কিন্তু স্বামীর আগের সম্পর্কের জন্য সংসারটা করতে পারলো না বেচারি।
ইস, এইরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে যদি আমার ছেলের বউ হতো। কাশি উঠে গেল শিশিরে, পানি খেয়ে বলল, মা একটু চুপ করবা? আমি জাস্ট জানতে চেয়েছি কে উঠেছে, তুমি তো পুরো কাহিনী শুনাইয়া দিলে। ওই মেয়ের গুণগান শেষ হলে অনুমতি দাও, আমি হসপিটাল যাই। হ্যাঁ যাও হসপিটাল। বিয়ের কথা বললেই শুধু পালায় পালায়, বাপ ছেলে মিলে জ্বালিয়ে খেলো একেবারে। শিশির ও আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ল। সে জানে কথা বলা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। আজ আবার রোদকে খুঁজতে হবে। সামনের শুক্রবারে তোমাকে বিয়ে করব নাবিলা, তোমার কোনো আপত্তি নেই তো? না না মাহিন, আমার আবার কিসের আপত্তি, কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? না মানে তোমার এক্স ওয়াইফ রোদ কোনো ঝামেলা করবে না তো আবার? রোদ ওরকম মেয়ে না। সে বুঝতে পেরেছে আমি ওকে কোনো দিনও ভালোবাসতে পারবো না। আর মাও বিয়েতে মত দিয়েছিল শুধু ওর বাবার সম্পত্তির জন্য, তাই সে নিজের থেকেই চলে গেছে। তুমি চিন্তা করো না, রোদ কিছুই করবে না। এক্স ওয়াইফের জন্য তো দেখি অনেক দরদ। আর রোদ তো উকিল, তাই না? সে যদি কেস করে দেয় তখন কি করবা? আর তুমি অহেতুক চিন্তা করছো নাবিলা, রোদ কিছু করার হলে আগেই করতো। আমি রোদকে বিশ্বাস করি, সে আমার ক্ষতি হোক এমন কিছুই করবে না। নাবিলা আর কোনো কথা বাড়ালো না। বেশি কথা বলে সুযোগ হাতছাড়া করতে চায় না এই মুহূর্তে। মাহিনের সব কথা মেনে নিল। রোদ আর রিমি মিলে একটা কফি শপে বসে আছে। মূলত রিমিই নিয়ে এসেছে রোদকে। সেই কখন থেকে রিমি একা একাই বকবক করে যাচ্ছে আর রোদ গালে হাত দিয়ে ওর কথা শুনছে, মাঝে মাঝে আবার কফিতে চুমুক দিচ্ছে। এই দৃশ্য দূর থেকে কেউ একজন দেখল। তারপর কিছু সময় পর চলে যাওয়ার আগে রিমিকে ইশারায় কিছু একটা বলে গেল। লোকটি যেতেই রিমি একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, খুব তাড়াতাড়ি সবাইকে এক করতে হবে। রোদকে আর কষ্ট পেতে দেব না আমি। আর কিছু সময় গল্প করে রোদ বেরিয়ে পড়ল। গোধূলির শেষ প্রহর। পাখিরা ফিরে গেছে আপন নীড়ে। সূর্য ডুবে গিয়েছে ইতিমধ্যে। কাছের মসজিদ থেকে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। রোদ অজু করে মাগরিবের নামাজ আদায় করে নিল। তারপর কিছু একটা ভেবে বেরিয়ে পড়ল শাহনাজ চৌধুরীর বাসার উদ্দেশ্যে। অফিসে কাজ কম ছিল বলে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরেছেন জাহিদ চৌধুরী। হাসপাতাল জাহিদ চৌধুরীর ছেলে সামলে নেন। ড্রয়িং রুমে বসে সহধর্মিণীর সাথে গল্প করছিলেন, সেই সময় কলিং বেল বেজে উঠল। শাহনাজ চৌধুরী রুমকিকে ডেকে বললেন দরজা খুলে দিতে। ম্যাডাম, আপনি এসেছেন? কেমন আছো রুমকি? আর তোমাকে না কতবার বললাম আমাকে আপু বলে ডাকবে, ম্যাডাম কেন ডাকো? ভুল হয়ে গেছে আপু, আসেন ভিতরে আসেন। আপনি এসেছেন দেখলে খালা আম্মা মেলা খুশি হবে। রিধিতা, মা তুই এখানে? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন জাহিদ চৌধুরী। রোদও অবাক হয়ে বলল, এটা আপনার বাসা আঙ্কেল? শাহনাজ চৌধুরী স্বামীকে বললেন, তোমাকে বলেছিলাম না ওই বাড়িতে একটা মেয়ে উঠেছে, এই সে রোদ। আর রোদমা ইনি হচ্ছেন তোমার খালু। কিন্তু তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে তোমরা পূর্ব পরিচিত। হ্যাঁ শাহনাজ, আমার বন্ধু রায়হানের মেয়ে রিধিতা, যার কথা তোমাকে বলেছিলাম মনে নেই? এই সেই রিধিতা, আমাদের রায়হান ভাইয়ের মেয়ে? আমি তো দেখিনি কখনো, তাই চিনতে পারিনি। রিধিতা মা, তুমি এখানে কেন? আর কি করছো এখন? রোদকে জিজ্ঞেস করলেন জাহিদ চৌধুরী। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আইনজীবীর চাকরিতে জয়েন করেছি। গ্রেট। তোমার ব্যাপারে সবই বলেছে শাহনাজ। বাড়িতে না গিয়ে এখানে কেন মা? আসলে বাবা আমাকে মেনে নেননি আঙ্কেল, অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম, তাই আমার মুখ দর্শন করতে চান না। রায়হান কি তোমার সাথে একদমই যোগাযোগ করে না? না আঙ্কেল, বলে মাথা নিচু করে ফেলল রোদ। বাবা কথা মনে হতেই বুকটা ফেটে কান্না আসছে। রোদের অবস্থা বুঝে
জাহিদ চৌধুরী বললেন, চিন্তা করো না রোদ মা, আমি রায়হানের সাথে কথা বলবো। সন্তানরা ভুল করতেই পারে, তাই বলে এতদিন ধরে রাগ করে থাকবে কেন? ভুল তো মানুষ মাত্রেই হয়। সন্তান যদি ভুল করুক বা মা বাবা রাগ করে থাকতে পারে না। আর তুমি ওই বাসায় কেন থাকবে মা? আমার বাড়ি থাকতে তুমি এখানে শিফট হয়ে যাও, আমরা সবাই একসাথে থাকবো। রোদ না করে দিল। সে আসবে মাঝে মাঝে, কিন্তু থাকতে পারবে না। খাওয়া দাওয়া করে রোদ নিজের ফ্ল্যাটে ফিরল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে রোদ। ঘুম এসে ধরা দিচ্ছে না আঁখি পল্লবে। বিরক্ত হয়ে উঠে বসল। দম বন্ধ হয়ে আসছে তার। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়াটা খুব জরুরি। পা বাড়ালো ব্যালকনির দিকে। মিনিট দুয়েক থাকার পর বুঝল এখানেও ভালো লাগছে না। সিদ্ধান্ত নিল ছাদে যাওয়ার। আগে পিছে না ভেবে হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। ভয় ডর যেন নিমেষেই ভুলে গেল। ছাদে আসতেই ঠান্ডা শীতল বাতাসে নিমেষেই মনটা ভালো হয়ে গেল রোদের। চাঁদনি রাত, আকাশটা একদম পরিষ্কার। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে ধরণী। তার উপর চারপাশে লাইটিং করা এই বাড়ির ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দৃষ্টি দিল নির্জন রাস্তায়। মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে আপন গতিতে। রাত প্রায় অনেক, কিন্তু মানুষের যাতায়াত কমছে না। এ শহরের মানুষগুলো সব সময় ব্যস্ত। প্রাণ ভরে শ্বাস নেয় রোদ। কোমর সমান খোলা চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠতে লাগলো। এমার্জেন্সি সার্জারি থাকায় বাড়িতে ফিরতে বেশ রাত হলো শিশিরের। গাড়িটা পার্ক করে বাসায় প্রবেশ করবে সেই মুহূর্তে চোখ গেল পাশের বিল্ডিংয়ের ছাদে। কেউ একজন দাঁড়িয়ে আছে ছাদে। বাতাসের সাথে মুক্ত চুলগুলো স্বাধীনভাবে উড়ছে। সাথে তাল মিলিয়ে উঠছে গায়ের ওড়না। লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বিষণ্ণ নির্জীব মুখটা। হঠাৎ শিশিরের মনে হলো এটা রোদ না, নাকি আমার মনের ভুল। কিন্তু রোদ এখানে কেন আসবে? পরক্ষণে ভাবল, সেদিনও রোদকে বাড়ির সামনে দেখেছিলাম। রোদ এখানে কোনো কি কারণে আসতে পারে, নাকি এখানেই থাকে? মা তো বলছিল নতুন ভাড়াটিয়া এসেছে। তাহলে কি সেই রোদ? ভাবতে ভাবতে আবার দৃষ্টি দিল ছাদের দিকে। কিন্তু এ কি, রোদ কই? এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? নাকি সব আমার মনের ভুল? নাবিলা পালিয়েছে মা। কথাটা কানে আসতেই স্তব্ধ হয়ে গেলেন রেহানা আহমেদ। অবিশ্বাস্য দৃষ্টিতে মাহিনের দিকে তাকাতেই মাহিন আবার বলে উঠল, সে শুধু টাকার জন্য আমার কাছে ফিরেছিল মা। আমার সব টাকা গয়না নিয়ে তার স্বামীর কাছে ফিরে গেছে। সে আমার টাকার জন্য ব্যবহার করছিল শুধু। আমি বোকার মতো তাকে বিশ্বাস করেছিলাম, আর সে আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল। পাপ বাপকেও ছাড়ে না। দেখেছো তো ভাইয়া, তোমার করা পাপের ফল তুমি পেয়েছো। হিরে ফেলে কাঁচ আপন করে নিয়েছিলে, এখন সেই কাঁচ তোমার জন্য কাল হলো। রোদ ভাবির সাথে তোমরা যে অন্যায়টা করেছো তার শাস্তি আল্লাহ তোমাদের দিয়েছেন, আর ভবিষ্যতে আরও দেবেন। একটা মেয়ের জীবন তুমি নষ্ট করেছো ভাইয়া, শুধু টাকার জন্য। আর আজ সেই টাকার জন্যই তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। তুমি মানুষ চিনতে পারলে না ভাইয়া। মাহিন আর রেহানা আহমেদ নিজের ভুলটা বুঝতে পেরেছে। তারা যে অন্যায়টা করেছে রোদের সাথে, বিধাতা সেই শাস্তি দিয়েছেন। মাহিন রেহানা আহমেদকে বলল, রোদকে এনে দাও মা, আমি ভুল করেছি, সেই ভুল আমি শুধরে নিতে চাই। রেহানা আহমেদও ভাবলেন রোদকে ফিরিয়ে আনবেন। ভালো করে বুঝিয়ে বললে রোদ নিশ্চয়ই ফিরবে। কিন্তু আসলেই কি এটা সম্ভব? ইসলামের বিধান হয়তো ভুলে গেছেন রেহানা আহমেদ। তালাক মানেই সম্পর্কের মৃত্যু। সেখানে ফিরে আসার কোনো বিধান নেই। স্বামী স্ত্রীও একে অপরের জন্য নিষিদ্ধ হয়ে যায়। চলবে।